দেখো সুলতানি যুগে অর্থাৎ যে সুলতানি বংশ কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লিতে প্রতিষ্ঠা করেছিলেন তাকে আমরা বলি সুলতানি বংশ। 1206 সালে এটা তৈরি হয় এবং 1526 সালে এটা এর পতন ঘটে বাবরের হাত ধরে পানিপথের প্রথম যুদ্ধের ভিতর দিয়ে। প্রায় 320 বছর এই সুলতানি সাম্রাজ্য টিকে ছিল এবং অনেক সুলতান একের পর এক কিন্তু ক্ষমতা এসেছেন। যেমন এখানে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এরকম একাধিক, এরপর লোদি বংশ, সৈয়দ বংশ, এইসব ক্ষমতায় পরপর এসেছেন 320 বছর। এই 320 বছরে সুলতানি যুগে রাজস্ব যে আদায় করা হতো, জমি থেকে যে রাজস্ব আদায় করা হতো যে পদ্ধতির ভিতর দিয়ে, সেই পদ্ধতির নাম কিন্তু ইক্তা প্রথা। অর্থাৎ ইক্তা প্রথার ভিতর দিয়ে রাজস্ব আদায় করা হতো। আবার সুলতানি যুগে যে প্রাদেশিক শাসন ছিল, মানে একটা কেন্দ্রীয় সরকার দিল্লিতে আর বিভিন্ন প্রদেশ ছিল, এই এক একটা প্রদেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা অভিনব পদ্ধতি ছিল এই ইক্তা প্রথা। তা ভারতবর্ষে প্রায় ত্রয়োদশ শতকে প্রথম ইলতুৎমিশ এই ইক্তা প্রথা চালু করেন। কিন্তু ভারতে প্রথম এই ইক্তা প্রথা ইলতুৎমিশ চালু করেন 1300 খ্রিস্টাব্দে। কিন্তু তার আগে ত্রয়োদশ শতকে 1220 নাগাদ তিনি করেছিলেন ইলতুৎমিশ। কিন্তু তার আগেও আমরা ইক্তা প্রথার যে মানে হদিশ পাই পৃথিবীর ইতিহাসে। যেমন এখানে কে এম আশরাফ বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে আরব দেশে যে খলিফা ছিলেন, খলিফা মুস্তাদি, এই খলিফা মুক্তাদি, তিনি প্রথম সমগ্র পৃথিবীতে এই ইক্তা প্রথা প্রথম চালু করেন। কে চালু করেছিলেন? খলিফা মুক্তাদি। খলিফাটাকে ইসলাম ধর্মের ধর্মগুরু, অর্থাৎ হযরত মুহাম্মদ মারা যাওয়ার পর ইসলাম ধর্ম কে পরিচালনা করবে? একজন ধর্মগুরু নিয়োগ করা হয়। এক্ষেত্রে তার প্রথম যে 4 জন সঙ্গী ছিল, আবু উসমান, আলী আর বকর, এনারা পরপর খলিফা হন। এরপরে অনেক দিন এই খলিফাতন্ত্র চলে, প্রায় 1500 বছর। তা খলিফা মুক্তাদি তিনি প্রথম এই ইক্তা প্রথা চালু করেন, এমনটাই বলছেন ঐতিহাসিক কে এম আশরাফ। তবে ইক্তা কথাটার মানে কি? ইক্তা কথার মানে হচ্ছে একটি অংশ, একটা নির্দিষ্ট একটা জমির অংশ বা একটা ছোট একটা অংশকে আমরা বলি ইক্তা। ইক্তা কথার মানে হচ্ছে একটি অংশ। তা যাই হোক, এই খলিফা মুক্তাদি তিনি প্রথম চালু করেন এই ইক্তা ব্যবস্থা। এরপরে আমরা একাদশ শতকে সেলজুক তুর্কি, অর্থাৎ তুর্কিদের একটা অংশ ছিল সেলজুক তুর্কি। এই সেলজুক একজন তুর্কি ঐতিহাসিক যার নাম ছিল নিজাম উল তুসি। এই নিজাম উল তুসি তিনি একটা গ্রন্থ লিখেছিলেন সিয়াসত নামা। এই সিয়াসত নামা গ্রন্থ থেকেও আমরা ইক্তা প্রথা প্রবর্তনের কথা জানতে পারি একাদশ শতকে। এরপর ত্রয়োদশ শতকে ভারতবর্ষে সুলতানি শাসনকালে ইলতুৎমিশ ইক্তা প্রথা প্রচলন করেন। তাহলে প্রথম ইক্তা প্রথা প্রবর্তন করেছিলেন খলিফা মুক্তাদি। তারপরে একাদশ শতকে এই সিয়াসত নামা গ্রন্থ থেকে, নিজামুল তুসির বিবরণ থেকে আমরা ইক্তা প্রথা সম্পর্কে জানতে পারি। আর ত্রয়োদশ শতকে ভারতবর্ষের প্রেক্ষাপটে প্রথম চালু করেন ইলতুৎমিশ। তো এই ছিল ইক্তা প্রথা। এখন এই ইক্তা প্রথা কেন চালু করতে হলো, এর উদ্দেশ্যটা কি, কোন বিষয়কে সামনে রেখে ইক্তা প্রথা চালু করতে হলো, অর্থাৎ এর উদ্দেশ্যটা কি রয়েছে? দেখো, এর উদ্দেশ্য রয়েছে, প্রথম যেটা উদ্দেশ্য, দেখো দিল্লিতে যখন সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং সুলতানি শাসনকে শক্ত ভিত্তির উপরে স্থাপন করেন ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন তখন দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা ছিল। বিভিন্ন প্রাদেশিক সব শক্তিগুলো ছিল, রাজপুতরা, তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, বিভিন্ন অঞ্চলে অশান্তির আগুন জ্বলছিল। এই সময় ইলতুৎমিশ তার অনুগামী যেসব আমির ওমরাহরা রয়েছে, আমির ওমরাহ মানে যেসব অভিজাতরা রয়েছে, যেসব ধনী ব্যক্তিরা, ক্ষমতাশালী ব্যক্তিরা তাকে ঘিরে রয়েছে, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য বা তাদেরকে খুশি করার জন্য তিনি সাম্রাজ্যের সমস্ত জমিকে ছোট ছোট ভাগে ভাগ করে, অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করে, অর্থাৎ ছোট ছোট ইক্তায় ভাগ করে এক একটা জমি এক একজন আমির ওমরাহের হাতে দায়িত্ব দেন সেই অঞ্চল থেকে রাজস্ব আদায় করার জন্য। তাহলে প্রথম উদ্দেশ্য ছিল যে এই আমির ওমরাহদেরকে সন্তুষ্ট রাখা, তাদেরকে খুশি করার জন্য সুলতান ইলতুৎমিশ সাম্রাজ্যের জমিগুলোকে ছোট ছোট ইক্তায় ভাগ করে তাদেরকে রাজস্ব আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া সুলতানি সাম্রাজ্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছিল, তার আয়তন বেড়ে যাচ্ছিল।
মানে কেন্দ্রে বসে একটা দিল্লির মতো একটা জায়গায় বসে সমগ্র দেশ পরিচালনা করা, তখন তো যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, তাই এত বড় একটা দেশকে পরিচালনা করা কিন্তু সম্ভব ছিল না। দূরবর্তী অঞ্চলগুলিতে রাজস্ব আদায় করা খুবই সমস্যা হয়ে দেখা দিয়েছিল। তাই সমস্ত অঞ্চল থেকে যাতে নিয়মিতভাবে রাজস্ব আদায় করা যায়, তার জন্য সুলতান ইলতুৎমিশ এই ইকতা ব্যবস্থা চালু করেন। এবং এই ইকতা যে সমস্ত ব্যক্তিকে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে বলা হয় ইকতাদার। ইকতাদার বা মাক্তি বলা হয়, যা মাক্তি তাই ইকতাদার। তাহলে যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি ইকতাদারে পরিণত হচ্ছেন। তাহলে দুটো উদ্দেশ্য আমরা পেলাম, এক আমির ওমরাহদেরকে খুশি করা, আর দুই হচ্ছে সমগ্র সাম্রাজ্য থেকে সঠিকভাবে নিয়মিতভাবে রাজস্ব আদায় করার জন্য এই ইকতা প্রথা চালু করা হয়। আচ্ছা, এর আগের যদি আমরা একটু দেখি, মানে প্রাচীন ভারতের কথা যদি দেখি, সুলতানি পিরিয়ডের আগে প্রাচীন ভারতে মৌর্য, গুপ্ত এই সমস্ত অংশে বা পাল সেন যুগে দেখবো যে ভারতবর্ষে কিন্তু সামন্ততন্ত্র রয়েছে। সামন্ত প্রথা অর্থাৎ জমিদারি প্রথা, সেটা কিভাবে গড়ে উঠেছিল? ভূমি দান করার ভিতর দিয়ে, অগ্রহার প্রথার ভিতর দিয়ে। প্রাচীনকালে রাজারা নিজেদের পূর্ণ সঞ্চয়ের জন্য তারা ব্রাহ্মণ বা পুরোহিত বা মন্দির বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দান করতেন। অনেক জমি, হয়তো 100 গ্রাম দান করে দিলেন কোনো ব্রাহ্মণকে। ওই ব্রাহ্মণ ওই 100 জমির মালিক হলেন, 100টি গ্রামের মালিক হলেন, এবং ওই জমি তিনি কৃষকদের দিয়ে চাষ করাতেন, এবং ওই অঞ্চলের সমস্ত আইন কানুন, শাসন, বিচার, প্রশাসন সবকিছুর হর্তাকর্তা হয়ে যান ওই ব্রাহ্মণ। এবং ওই ব্রাহ্মণ ওই অঞ্চলের একজন সামন্ত প্রভু অর্থাৎ জমির প্রভুতে পরিণত হন। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল। মুসলিম আগমনের আগে এই সামন্ততন্ত্রই ছিল, এবং সামন্ত প্রভুরা খুবই শক্তিশালী ছিলেন। গুপ্ত সাম্রাজ্যের পতনের পিছনে এই সামন্ততন্ত্র একটা বড় ভূমিকা নিয়েছিল। প্রাচীন ভারতে কিন্তু কেন্দ্রীয় শক্তি শেষের দিকে ছিল না, কারণ কেন্দ্রীয় শক্তি যে ক্ষমতা সেগুলো কুক্ষিগত করে নিয়েছিল এই আঞ্চলিক সামন্ত প্রভুরা। এই কারণে যখন সুলতানি সাম্রাজ্য পরবর্তীকালে যখন বিস্তার লাভ করে, তখন এই সামন্ত প্রভুদের ধ্বংস করা প্রয়োজন ছিল। এবং সেই ধ্বংসটা কিভাবে হলো? এই ইকতা প্রথা প্রবর্তন করার ভিতর দিয়ে। তাহলে তিনটি উদ্দেশ্য পেলাম, এক আমির ওমরাহদেরকে খুশি করা, দুই সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজস্ব আদায় করা নিয়মিতভাবে, আর তিন পূর্বে প্রচলিত যে সামন্ততন্ত্র তার ধ্বংস সাধন করা। এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে ইলতুৎমিশ ইকতা প্রথা প্রবর্তন করেন। এবার আসি যে ইকতা প্রথার বৈশিষ্ট্যটা কি। দেখো, ইকতা প্রথা মানে ইকতা যাকে দেওয়া হয়, যে জমির দায়িত্ব যাকে দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে মাক্তি বা ইকতাদার। এটা তার প্রথম বৈশিষ্ট্য। এরপরে কি হচ্ছে না, এই ইকতা প্রথার ভিতর দিয়ে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছে বা আদায় করা হয়। এছাড়া ইকতাদাররা যে অঞ্চলের জমি লাভ করতেন, সেই অঞ্চলের যারা সাধারণ মানুষ, যারা কৃষক প্রজা, তাদের কিন্তু জীবন, সম্পত্তি, পরিবারের উপরে ইকতাদারদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো প্রভাবই ছিল না। তারা শুধুমাত্র রাজস্বটাই আদায় করতেন। কিন্তু সেই অঞ্চলের যে মানুষ, সেই মানুষের উপরে, সাধারণ মানুষের উপর তারা কোনো রকম খবরদারি করতে পারতেন না। তাদের জীবনের উপরে, পরিবারের উপরে কোনো রকম হস্তক্ষেপ করতে পারতেন না। ইকতাদারদের কাজ ছিল শুধুমাত্র রাজস্ব আদায় করে নিজের খরচ মেটানো এবং বাকি অংশ সুলতানের কোষাগারে পাঠিয়ে দেওয়া। এটা একটা বৈশিষ্ট্য ছিল। আরেকটা বৈশিষ্ট্য ছিল এই যে এই ইকতাদারদের সেনাবাহিনী রাখতে হতো, কারণ ওই ইকতা অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইকতাদারদেরকে সেনাবাহিনী তৈরি করতে হতো। এছাড়া যুদ্ধের সময় বা বিপদের সময় এই ইকতাদাররা তার এই সেনাবাহিনী সুলতানকে দিয়ে সাহায্য করতেন। এটা একটা বাধ্যতামূলক কর্তব্য ছিল। তাহলে ইকতাদারের কাজ কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে রাজস্ব আদায় করা, এবং রাজস্ব আদায় করে নিজের এবং সেনাবাহিনীর খরচ মিটিয়ে বাকি উদ্বৃত্ত অর্থ রাজ কোষাগারে অর্থাৎ সুলতানের কোষাগারে পাঠিয়ে দেওয়া, এবং যুদ্ধের সময়, বিপদের সময় নিজের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী দিয়ে সুলতান বা রাজা বা সম্রাটকে সাহায্য করা। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্য তাহলে কি পেলাম? ইকতার যিনি প্রাপক, যিনি ইকতাটা পাচ্ছেন, তাকে ইকতাদার বলা হয়। তিনি নিয়মিতভাবে রাজস্ব আদায় করছেন, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইকতা অঞ্চলের সাধারণ মানুষের জীবন, সম্পত্তি বা পরিবারের উপর ইকতাদারদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর 4 নম্বর কি ছিল, যে বৈশিষ্ট্য যে ইকতাদাররা একটা সেনাবাহিনী তৈরি করতেন, এবং এই সেনাবাহিনী
সে রাজাকে দিয়ে সাহায্য করতেন। তো এই হচ্ছে মূলত ইক্তা প্রথা। যেখানে ইক্তা প্রথা কবে কখন আবির্ভূত হচ্ছে পৃথিবীতে, ভারতবর্ষে, সেটা আগে দেখাতে হবে। তারপরে ইক্তা প্রথার উদ্দেশ্যটা কি, কেন ভারতে ইক্তা প্রথা চালু করতে হলো, এবং শেষে ইক্তা প্রথার বৈশিষ্ট্যটা কি। এবং এর সাথে আরেকটা অংশ রয়েছে যে ইক্তা প্রথার বিবর্তনটা কি। এর আগে আমরা ইক্তা প্রথা কাকে বলে, সেখানে ইক্তা প্রথা কবে কিভাবে প্রবর্তিত হচ্ছে, ইক্তা ব্যবস্থার উদ্দেশ্যটা কি এবং তার বৈশিষ্ট্যটা কি সেটা দেখেছি। এবার আমরা যেটা দেখবো 8 নম্বরের প্রশ্ন হিসেবে, যে ইক্তা প্রথার বিবর্তন। বিবর্তন মানে কি? চেঞ্জ, পরিবর্তন। কিভাবে আস্তে আস্তে তার পরিবর্তন আসছে। তা প্রথমে এই প্রথা কে চালু করেছিলেন? ইলতুৎমিশ চালু করেছিলেন আমির ওমরাহদেরকে সন্তুষ্ট করার জন্য, দেশের ভিতরে রাজস্ব নিয়মিত আদায় করার জন্য, এবং সামন্ত প্রথাকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে তিনি ইক্তা প্রথা চালু করেন। এবং তিনি ইক্তা ব্যবস্থাটাকে একটা প্রতিষ্ঠানিক রূপ দেন। এটা একটা সুন্দর, একটা সুশৃঙ্খল ব্যবস্থা হিসেবে গড়ে তোলেন, একটা প্রতিষ্ঠান হিসাবে এটাকে প্রতিষ্ঠা করেন। এবং তিনি আরেকটা বিষয় যেটা করেন, যে বদলির নীতি। কোনো ইক্তাদারকে তিনি 2 বছরের বেশি কোনো একটা জায়গায় রাখতেন না, তা 2 বছর পরে তাকে অন্য আরেকটি জায়গায় বদলি করে দিতেন। এর কারণ ছিল এটাই, যে ইক্তাদাররা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে উঠতে পারে, তার জন্য তিনি কোনো একটা জায়গায় চিরস্থায়ীভাবে কোনো ইক্তাদারকে রাখতেন না, বদলি করে দিতেন। অর্থাৎ তার সময়, ইলতুৎমিশের সময়, দুটি গুরুত্বপূর্ণ কাজ হয়। একটি, ইক্তা ব্যবস্থাকে তিনি একটা প্রতিষ্ঠানিক রূপ দেন, সুন্দর সুশৃঙ্খল ভাবে গড়ে তোলেন, এবং ইক্তাদারকে বদলি করার যে রীতি বা নীতি সেটা চালু করে দেন। এরপরে যে যিনি আসছেন ক্ষমতায়, বলবন। বলবন লক্ষ্য করে দেখেন যে ইক্তাদাররা দুর্নীতিগ্রস্ত। তার কারণ কি? তারা সঠিক হিসাব কখনোই সুলতানকে দেন না। কত টাকা রাজস্ব আদায় হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, বা কত টাকা থাকছে, এর যে সঠিক হিসাব এই ইক্তাদাররা সুলতানদেরকে দিতেন না। অর্থাৎ তারা অর্থ আত্মসাৎ করতেন, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই কারণে বলবন কি করলেন, যে সব দুর্নীতিগ্রস্ত অলস ইক্তাদার তাদেরকে বাতিল করে দিলেন, তাদেরকে ক্ষমতা থেকে ছাঁটাই করে দিয়ে নতুন ইক্তাদারদেরকে নিয়োগ করলেন। এবং এই ইক্তার হিসাব পরীক্ষা করার জন্য, প্রত্যেকটা ইক্তার যে হিসাবপত্র রয়েছে টাকা পয়সার, সেই হিসাব পরীক্ষা করার জন্য তিনি একজন হিসাব পরীক্ষক নিয়োগ করলেন, যার নাম খোয়াজা। এই খোয়াজা নামক কর্মচারীরা প্রতিটা ইক্তায় গিয়ে, যেমন ইন্সপেকশন হয় এরকম প্রতিটা ইক্তায় গিয়ে গিয়ে তাদের সেই হিসাবপত্র তারা যাচাই করে দেখতেন বা খতিয়ে দেখতেন। অর্থাৎ হিসাবপত্র পরীক্ষা করার ব্যাপারটি প্রথম চালু হচ্ছে বলবনের সময়। এরপর আসছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দেখেন যে ইক্তাদাররা দুর্নীতিগ্রস্ত তো বটেই, তারা টাকা পয়সা সঠিক হিসাব দিচ্ছেন না। এই কারণে তিনি কি করলেন, যে ইক্তাদারদের নগদ অর্থে বেতন দেওয়ার প্রথা চালু করলেন। আগে ইক্তাদাররা কি করতো, যে রাজস্ব আদায় করে সেই জায়গা থেকে তারা নিজেদের বেতন নিয়ে নিতেন, বাকিটা রাজকোষে জমা দিতেন। কিন্তু আলাউদ্দিন খলজি কি করলেন, যে তাদেরকে নগদ অর্থে রাজকোষ থেকে বেতন দিলেন, আর ইক্তা অঞ্চল থেকে যত রাজস্ব আদায় হচ্ছে সবটাই তিনি রাজকোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিলেন। এইভাবে একটা নতুন পদ্ধতির প্রবর্তন করছেন আলাউদ্দিন খলজি, যে নগদ অর্থে ইক্তাদারদেরকে বেতন দেওয়ার ব্যবস্থা। এরপর আসছে ফিরোজ শাহ তুগলক। তা ফিরোজ শাহ তুগলকের সময় আরেকটা পরিবর্তন যেটা আসে ইক্তা প্রথায়, তিনি ইক্তাদারদের এই যে চাকরি বা পোস্ট বা এই যে অধিকার, এটাকে বংশানুক্রমিক করে দেন। তার মানে কি, না একজন ইক্তাদার মারা গেলে তার পুত্র বা তার বংশের কেউ আবার ইক্তাদার হবে। মানে অর্থাৎ একটা পরিবারের ভিতরেই ওই ইক্তাদারি পদটা থেকে গেল। ইক্তাদার মারা যাওয়ার পর তার ছেলে আবার ইক্তাদার হচ্ছে, সে মারা গেলে তার ছেলে আবার ইক্তাদার হচ্ছে। এইভাবে বংশ পরম্পরায় ইক্তাদারি প্রথা কিন্তু চলতে থাকে। এর ফল হয়েছিল কিন্তু মারাত্মক। তার কারণ অনেক অযোগ্য ব্যক্তি তারা ইক্তাদার হয়ে গিয়েছিল, এবং তাদের এই অযোগ্য ইক্তাদারদের কারণে সাম্রাজ্যের প্রাণবায়ু নিঃশেষ হয়ে যায়, সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। এই কারণে সুলতানি সাম্রাজ্যের পতনে এই ফিরোজ শাহ তুগলককে অনেকটা দায়ী করা হয়, এবং ফিরোজ শাহ তুগলকের যতগুলো তার দোষ ছিল বা যতগুলো ভুল পদক্ষেপ নিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল এই ইক্তাদারি প্রথার বংশানুক্রমিক করে দেওয়া। তা যাই হোক, এই ছিল এর মূলত এর পরিবর্তন বা বিবর্তন। মানে মূলত এই 4 জনের নাম খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। ইলতুৎমিশ একটা প্রতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং বদলির নীতি চালু করেছিলেন। এরপরে বলবান কি করেছিলেন, না হিসাব পরীক্ষক নিয়োগ করেছিলেন খোয়াজা নামক কর্মচারী।
আর আলাউদ্দিন খলজি করেছিলেন নগদ অর্থে বেতন দেওয়ার প্রথা। আর ফিরোজ শাহ তুগলক করেছিলেন বংশানুক্রমিক, ইক্তা প্রথাকে বংশানুক্রমিক করে দিয়েছিলেন। তো এই ছিল অল ওভার ইক্তা প্রথা। এর আগে আলোচনা করেছি ইক্তা প্রথার উদ্দেশ্য কি, বৈশিষ্ট্য কি, এবং এখন বললাম ইক্তা প্রথার বিবর্তন কি। তো এগুলো পরপর ধাপে ধাপে তোমাদেরকে লিখতে হবে 8 নম্বরের প্রশ্নের উত্তর হিসেবে। এর আগের একটি ভিডিওতে আমি ইক্তা প্রথা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের সামনে তুলে ধরলাম ইক্তা প্রথা কাকে বলে এবং সাথে ইক্তা প্রথার বিবর্তন, যেটা 8 নম্বরের প্রশ্ন। তো এই কোশ্চেন অ্যান্সারটি, এর যে উত্তরপত্র, সেটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম। ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো, মার্কস 8, 8 নম্বরের প্রশ্নটি। উত্তরটা এইভাবে লিখবে, দিল্লির সুলতানি শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ইক্তাদারদের দ্বারা পরিচালিত ইক্তা প্রথা। ইক্তা গ্রহণকারীরা মাক্তি বা ইক্তাদার নামে পরিচিত ছিল। এবার দেখো ইক্তা প্রথা। ইক্তা প্রথার উপরে তোমরা লিখবে, ইক্তা শব্দটির আক্ষরিক অর্থ হলো একটি অংশ বা এলাকা। রাজস্ব ব্যবস্থার বিচারে ইক্তা শব্দের সহজ অর্থ হলো ভূমি থেকে উৎপাদিত শস্যের উপর বিশেষ কোনো ব্যক্তিবর্গকে সরকার কর্তৃক অধিকার দান। কে এম আশরফের ধারণায় সম্ভবত খলিফা মুক্তাদি ইক্তা ব্যবস্থার উদ্ভাবন ঘটান। একাদশ শতকে নিজাম উল তুসি নামে এক সেলজুক তুর্কি ঐতিহাসিক তার সিয়াসত নামা গ্রন্থে ইক্তা প্রথার প্রচলনের কথা উল্লেখ করেন। ভারতে ত্রয়োদশ শতকের সূচনা পর্বে দিল্লির সুলতান ইলতুৎমিশ ইক্তা প্রথার প্রবর্তন করেন। এরপরে দেখো উদ্দেশ্য। ইক্তা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দিল্লির সুলতানরা কয়েকটি উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিলেন, যেমন 1. সুলতানগণ ইক্তা প্রদানের মধ্য দিয়ে আসলে আমির ওমরাহদের সন্তুষ্ট করতে চেয়েছিলেন। 2. সুলতানি সাম্রাজ্য সীমা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় দূরবর্তী অঞ্চলগুলির ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও যোগাযোগের অসুবিধা দূর করার চেষ্টা শুরু হয়। 3. নতুন নতুন বিজিত অঞ্চলগুলি থেকে রাজস্ব আদায় অনিশ্চিত হয়ে পড়ে। এই অনিশ্চয়তা দূরীকরণের লক্ষ্যে ইক্তাদারদের নিয়োগ করা হয়। 4. দিল্লি সুলতানকে সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী করার জন্য সামন্ততন্ত্রের ধ্বংস সাধন প্রয়োজন ছিল। এরপর দেখো রয়েছে বৈশিষ্ট্য। ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি ছিল 1-2 করে। 1. ইক্তা গ্রহীতাগণ পরিচিত ছিলেন মাক্তি বা ইক্তাদার নামে। 2. ইক্তাদাররা কৃষকদের কাছ থেকে নিয়মিত রাজস্ব আদায় করতেন। 3. রাজস্ব পরিশোধনকারী প্রজাদের জীবন সম্পত্তি ও পরিবারের উপর ইক্তাদারদের কোনো অধিকার ছিল না। 4. ইক্তাদারদের নিজস্ব সেনাবাহিনী রাখতে হতো, প্রয়োজনে সুলতানকে সেই সেনা সরবরাহ করতে হতো। ইক্তা প্রথার বিবর্তন, এগুলো সাব পয়েন্ট করে লিখতে হবে। প্রথমে ইলতুৎমিশের আমল। ইক্তা প্রথা প্রবর্তনের পর সুলতান ইলতুৎমিশ তাকে এক প্রাতিষ্ঠানিক রূপ দিতে উদ্যোগী হন। কোনো ইক্তার উপর বংশানুক্রমিক অধিকার যাতে গড়ে না ওঠে তার জন্য তিনি ইক্তাদারদের বদলির নীতি নেন। 2. বলবনের আমলে যেসব ইক্তাদার ভাতা ও জমি ভোগ দখল করলেও প্রয়োজনে সামরিক সাহায্য দিতেন না, বলবন তাদের তালিকা তৈরি করান। ইক্তাদাররা যাতে সুলতানের প্রাপ্য রাজস্ব ফাঁকি দিতে না পারে তার জন্য বলবন প্রতিটি ইক্তায় খোয়াজা নামে এক ধরনের হিসাব পরীক্ষক নিয়োগ করেন। আলাউদ্দিন খলজির আমলে আলাউদ্দিন খলজি সেনাদের ইক্তা দানের পরিবর্তে নগদ বেতন দানের প্রথা চালু করেন। 4. ফিরোজ শাহ তুগলকের আমলে ফিরোজ শাহ তুগলক ব্যাপকভাবে ইক্তা বিতরণ করলে খালিশা জমির পরিমাণ কমে যায়। তিনি ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করে দেন। সেনাদলকে নগদ বেতনের পরিবর্তে ইক্তা দানের রীতি পুনঃপ্রবর্তিত হয়। এবার দেখো ইক্তা প্রথার ফলাফল। ইক্তা প্রথা প্রবর্তনের ফলাফল ছিল সুদূর প্রসারী। ইক্তাদারদের অনেকেই তাদের উদ্বৃত্ত অর্থ শহরে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করত। ব্যবসা বাণিজ্যের সুবাদে শহরের অর্থনীতি সুদৃঢ় হলে শহরগুলির শ্রীবৃদ্ধি ঘটতে থাকে। অনেক সময় অতিরিক্ত অর্থের লোভে ইক্তাদাররা নিজের ইক্তাটি অপরকে ইজারা দিত। ইজারাদাররা অধিক মুনাফার লক্ষ্যে কৃষকদের উপর আর্থিক শোষণ চালাতো। ইক্তা ব্যবস্থা পূর্ববর্তী গ্রামীণ শাসক শ্রেণীর সামাজিক মর্যাদায় হ্রাস করে, তাই গ্রামের নিম্নতর অভিজাতরা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেয়। এরপর দেখো উপসংহার। দিল্লির সুলতানরা ইক্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য পূরণ করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু তারা প্রত্যেকেই ইক্তাদারদের সমানভাবে পরিচালনা করতে পারেননি। শক্তিশালী সুলতানরা ইক্তাদারদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও দুর্বল সুলতানদের আমলে ইক্তাদাররা সেই নিয়ন্ত্রণ থেকে কিছুটা বেরিয়ে আসে।
সুলতানি আমলের এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি মুঘল আমলের জাগিরদারি ব্যবস্থার মধ্যে আরও জটিল ও পরিণত রূপ পায়। তো এই ছিল ইকতা ব্যবস্থা কাকে বলে এবং ইকতা ব্যবস্থার বিবর্তনের উপর 8 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।